স্যার ধন্যবাদ। আরেকটা প্রশ্ন সেটা হলো স্যার ওই যে আমরা চিকিৎসার ক্ষেত্রে সবসময় সূক্ষ্ম এবং ক্ষুদ্র মাত্রায় ঔষধ প্রয়োগ করতে হবে। এই সবসময় কথাটা একটু সন্দেহ সৃষ্টি হয়। যেমন কোনো সময় হইতে পারতো না এটা? যেমন কোনো সময় তো আমরা উচ্চ মাত্রা ব্যবহার করি। ক্ষুদ্র মাত্রা তো কিন্তু এখানে লেখা আছে যে চিকিৎসার ক্ষেত্রে সবসময় সূক্ষ্ম হুম। এবং ক্ষুদ্র মাত্রায় প্রয়োগ করতে হবে। এটা যদি একটু সুস্পষ্ট করতেন। আপনি উচ্চ ক্ষুদ্র আমি বুঝলাম না, আপনি আর একটু ক্লিয়ার করেন। মানে চিকিৎসার ক্ষেত্রে সবসময় হুম। সূক্ষ্ম এবং ক্ষুদ্র মাত্রায় ঔষধ প্রয়োগ করতে হবে। এটা তাতে সবসময়ের আপনার কথাটা বলছি। সমস্যাটা কি হচ্ছে? আপনার কোথায় বুঝতে কোথায় সমস্যা হচ্ছে সেটা বলেন। এখানে হয়েছে যেমন আমরা ক্ষুদ্র এবং সূক্ষ্ম মাত্রা অনেক ক্ষেত্রে দেখি যে মাত্রা উচ্চ শক্তি আমরা ব্যবহার করি। তখন আর উচ্চ সূক্ষ্মতা আর শক্তির থাকে সাথে না। ক্ষুদ্র মাত্রা আর সূক্ষ্ম মাত্রার কি সম্পর্ক? মানে উচ্চ মাত্রা উচ্চ তো মানে শক্তি, উচ্চ তো শক্তি, ওটা তো মাত্রা না। আচ্ছা পাওয়ার আর আচ্ছা ডোজ এটা তো এক জিনিস না। জি জি পটেন্সি আর ডোজ এক জিনিস না। আচ্ছা আচ্ছা না, কিছুই বোঝেননি আপনি। আচ্ছা আচ্ছা বলতেছেন কিন্তু কিছু বোঝেননি। না বুঝছি এতটুকু বুঝছি যে স্যার মানে ক্ষুদ্র যে মাত্রাটা এটাকে আমরা দেখা যায় যে 0/1 আমরা নো 50 নো সহস্র। নো, কে বলেছে এগুলো? 0/1 একটা পটেন্সি। ওটা আচ্ছা ক্ষুদ্র আর আচ্ছা বৃহত্তর কি হলো? 0/1 হচ্ছে একটা পটেন্সি। তাহলে এটা একটু আপনি স্যার 0/1 ক্ষুদ্র মাত্রায় দেবেন, আর হচ্ছে যে 0/30 কি বড় মাত্রায় দেবেন, উচ্চ মাত্রায় দেবেন? স্যার এটা একটু বোঝার আমার আছে যেমন এটা ক্ষুদ্র মাত্রাটা কি এটা একটু যদি বলতেন। হ্যাঁ ঠিক আছে। স্যার এই জন্য আমরা আমি বলি আমার পটেন্সি কথা ডোজ এক জিনিস না। স্যার আমি একটা একটু বুঝে বলতে নেন ভাই, একটা চাচ্ছিলাম বুঝে স্যার। নেন, একবার সব বুঝতে চান না, পাকায় আমার যাবে। কথা কি শোনা যাচ্ছে স্যার? জি স্যার। হ্যাঁ আসাদুল স্যার বলেন। জি স্যার, মানে এই কথাটা হবে হয়তো উনি বলতে পারছেন না। কথাটা আমার জানা মতে হবে যে উচ্চ শক্তি সূক্ষ্ম মাত্রা পরিবর্তিত শক্তিতে প্রয়োগ করিতে হবে। না না, উনি উনি যেটা দেখে বলতেছেন সেটা আমি বুঝতে পারছি স্যার। সেটা হচ্ছে যে আমাদের মানে হোমিওপ্যাথিক ল, ফান্ডামেন্টাল ল, আমাদের ওমর স্যারের সামনে আমাদের ক্লাসের ফান্ডামেন্টাল লর পিডিএফটা আছে, উনি সেটা দেখতেছেন আর এই প্রশ্নগুলো করতেছেন। স্যার এটা মানে একটু সন্দেহ ছিল আমার এর জন্য এটা হ্যাঁ আমি আমি নোট বলি, করে। আপনাকে বলি, সন্দেহটা কেটে যাবে। ডোজ এক জিনিস, পটেন্সি আরেক জিনিস। পটেন্সি রিলেটেড কোথায়? সেটা হচ্ছে যে আমার মানে পেশেন্টের প্যাথোলজিক্যাল কন্ডিশনের উপরে। সেটা আপনার হচ্ছে যে ফান্ডামেন্টাল, সরি আপনার ডাইনামিক প্যাথোলজি হলে আমি উচ্চ শক্তিতে যাব, আর যদি অর্গানিক প্যাথোলজি হয় তাহলে আমি নিম্নক্রমে থাকবো। গেল, এটা পটেন্সি সাবজেক্ট গেল। ক্ষুদ্র এবং সূক্ষ্ম হতে হবে, শক্তি হবে বা শক্তিকৃত হতে হবে। ক্ষুদ্র এবং কি বললেন যে সূক্ষ্ম মাত্রায় স্যার হতে হবে। স্যার উচ্চ শক্তি সূক্ষ্ম মাত্রা পরিবর্তিত শক্তিতে প্রয়োগ করিতে হবে, মানে ওই যে আমরা যে ঝাঁকায় ঝাঁকায় দিই এটাই পরিবর্তন হয় আর কি, গতিটা পরিবর্তন আসাদুল হয়। স্যার, আপনি আপনি ওনার প্রশ্নটার ব্যাকগ্রাউন্ডটা আমি বুঝছি, এটা আপনি বুঝতে পারতেছেন না। আচ্ছা জি, ঠিক আছে। ওনার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে উনি আমাদের ছাত্র, জি এবং উনি হচ্ছে কোর্স করেন, এবং ওখানে ফান্ডামেন্টাল ল নিয়ে একটা ক্লাস আছে, সেই পিডিএফটা তার সাথে আছে। সেইখানে ওখানে ফান্ডামেন্টাল লর ভিতরে একটা ল হচ্ছে আপনার ওষুধের ডোজ হতে হবে ক্ষুদ্র এবং ওই যে সূক্ষ্মকৃত, এরকম হয়তো কিছু আছে, ওই শক্তিকৃত। উচ্চ আর সূক্ষ্ম বলছিলেন তো স্যার, এই জন্য আমি হ্যাঁ হ্যাঁ কথাটা বলতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, আপনি আপনি যেটা বলতেছেন সেটাও ঠিক আছে, সেটা আরেকটা জি আরো বড় মাপের কথা। জি সেটা হচ্ছে যে আপনাকে যে ওষুধ আপনি কখনো তো স্থূল মাত্রায় দিতে পারবেন না। না উচ্চ শক্তিকৃত ওষুধ ছাড়া আপনি দিতেই পারবেন না। উচ্চ শক্তি মানে কি? উচ্চ শক্তিকৃত মানে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যখনই আপনি 30-তে চলে গেলেন, মানে সেন্টিসিমাল পদ্ধতিতে, অথবা আপনি হচ্ছে যে ইসে চলে গেলেন, কি বলে 50 মিলিসিমাল তে 0.1-এ চলে গেলেন, তখন কিন্তু জি আপনার একটা উচ্চ শক্তিকৃত হয়ে গেল, অথবা ওষুধটা শক্তিকৃত হলো। এখন এই ওষুধটা শক্তিকৃত হলেও আপনি যে পটেন্সি দেন, দেওয়ার সময় আপনাকে ক্ষুদ্র হতে হবে। অর্থাৎ আপনি ওই ওষুধটা যখন অ্যানিম্যাল স্যার কি বলতেছেন যে একটা পানিতে দেবেন, সেই পানিতে গোলাবেন, গোলা একটা ঝাঁকি দেবেন, দিয়ে তাতে একটা 1 চামচ খাওয়ালেন, সেটাও উনি বলতেছেন যে আরো সূক্ষ্ম করার জন্য তখন আপনি বিভিন্ন কাপিং ব্যবহার করে করেও করতে পারেন। অর্থাৎ আপনি মূল শক্তিকৃত ঔষধ কত ক্ষুদ্র মাত্রায় দিলেন সেটা কি হচ্ছে মাত্রা।
মাত্রার পরিমাণটা কি হলো, সেটা হচ্ছে মাত্রা। ডোজ এক জিনিস, শক্তি আরেক জিনিস। আমার মনে হয় আমার এই কথাও প্যাচ লেগে আছে। ওর ভাই কি প্যাচ ছাড়লো? স্যার একটু অস্পষ্টতা রয়ে গেল আমার। কি বলে? সেটা হলো, যেমন সূক্ষ্ম তো এখন বুঝলাম আমি, যে কাপিং সিস্টেমটা এটা মানে সূক্ষ্ম, এটা No, কত সূক্ষ্ম? no, no, no. আপনি ওষুধ তৈরি করা হয় কিভাবে জানেন তো? জি, কিভাবে আমাদের তৈরি করে বলেন? আমাদেরকে মানে ক্লাস নিয়েছেন। হ্যাঁ, কিভাবে করে বলেন? ওষুধটা একটা একটা স্থূল ওষুধ কিভাবে, সেটা মানে স্থূল পদার্থ কিভাবে ওষুধে পরিণত হয় বলেন? একটা স্থূল ওষুধকে যখন ওষুধ না, স্থূল ভেষজ, তাকে কিভাবে ওষুধে পরিণত করা হয়? ভাই আমি কি একটু সাহায্য করতে পারি? অবশ্যই। আচ্ছা আচ্ছা, ওই যে ভাই যে প্রশ্ন করছেন, আপনারা দেখেন যে দোকানে ওষুধ কিনতে পাওয়া যায় না 30। জি 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 স্যার। আপনার ফোটায় ফোটায় দেয় না? জি স্যার। আচ্ছা, আপনি এটা কিন্তু এই ফোটায় যখন আপনি খাওয়াবেন তখন কিন্তু স্থূল মাত্রা হলো। এইটা আপনি সূক্ষ্ম করবেন কিভাবে? ক্ষুদ্র করবেন। আপনি প্রথমত ক্ষুদ্র করবেন। ওরই এক ফোঁটা দিয়ে 500 বড়ি ভিজাচ্ছেন, জি বুঝছেন কি? এই 500 বড়ি হলো ক্ষুদ্র মাত্রা, ক্ষুদ্র হলো। 500-র ভিতরে একটা দানা হচ্ছে ক্ষুদ্র। হ্যাঁ, ক্ষুদ্র একটা দানা হলো, ক্ষুদ্র হলো। এই ক্ষুদ্রকে আপনি সূক্ষ্ম করবেন কিভাবে? আপনার 1/2 লিটার পানির মধ্যে দিলেন, দিয়ে সেখান থেকে 1 চামচ খেতে দিলেন। ওইটা হলো কিনা? সূক্ষ্ম। ওইটা হলো এইটা সূক্ষ্ম। হলো সূক্ষ্ম। এই ক্ষুদ্র এবং সূক্ষ্ম। কিন্তু ঔষধের যে 200 বলেন আর মানে 0M/1 বলেন আর CM বলেন আর 30 বলেন, এটা হলো শক্তি আর এটা হলো মাত্রা, এবং সূক্ষ্ম এবং ক্ষুদ্র। জি 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 স্যার, স্পষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসাদুল স্যার কি কিছু সংযোজন করবেন এর সাথে? স্যার স্যার বলেন। আপনি যদি কিছু সংযোজন করেন। না, ওই তো স্যার ওইটা বললাম যে ওই অর্গাননেই পড়েছিলাম স্যার কোনো এক জায়গায়। অত একবারে স্পেসিফিক আপনি যেভাবে বললেন 2277 ওইভাবে আমি বলতে পারলাম না, অনেক আগে। কিন্তু আমি যেটুকু পড়েছি স্যার যে অনেক আগে ছাত্র ছিলাম যখন DHMS এর, যে এক জায়গায় পেয়েছিলাম যে উচ্চ শক্তি সূক্ষ্ম মাত্রা পরিবর্তিত শক্তিতে প্রয়োগ করিতে হইবে। না, এটা হচ্ছে যে আপনার শক্তি এবং ডোজ একসাথে বলা হলো। এটা হচ্ছে পারফেক্ট কথা। আপনি যেটা বলেন এটা পারফেক্ট কথা, কিন্তু আমরা তো এত পারফেক্ট কথা এক কথায় বুঝি না দেখে তো আমাদের প্রশ্ন, তাই না? জি স্যার। তো আপনার মনে হয় যেটা মানে আমাদের ওমর ভাইয়ের যে জায়গাটা প্যাচ লাগছে সেটা হচ্ছে যে ওষুধ সূক্ষ্মকৃত করে, শক্তিকৃত করে, আবার মাত্রা ক্ষুদ্র করে, আবার হচ্ছে সূক্ষ্ম করে। এই যে দুটো শব্দ, এই শব্দের কারণে কিন্তু প্যাচ লেগে যায়। আপনি যখন ওষুধ তৈরি করতেছেন তখন আপনি ভেষজকে আগে পার্টিকেল ফর্মে আনতেছেন, ক্ষুদ্র করতে। ওই যে কি বলে, 1 গ্রেন ভেষজ 100 গ্রেন ভেষজের ভিতরে পেস্ট করতেছে, তাই না? মর্দন করতেছে না? আবার ওর সাথে আবার আর 100 300 পেঁচায় দিয়ে সেখান থেকে 1 গ্রেন নিয়ে আসতেছে না, 1 গ্রেন করে নিয়ে আসতে। তার মানে আমি যত যে করতেছি এটা হচ্ছে সূক্ষ্ম, মানে পার্টিকেল ফর্মে নিয়ে গেল। আমি আগে দেখতে পাচ্ছিলাম যে এই যে বেলেডোনার দানাটাই এতটুকু, এখন কিন্তু আর বেলেডোনার দানা খুঁজে পাচ্ছি না। 300 গ্রেনের ভিতরে যখন ঘুরে আনলাম 1 গ্রেন বেলেডোনা, তখন ওই বেলেডোনার দানা খুঁজে পাচ্ছি না, তখন সবই দেখছে সাদা। তার মানে ওই সাদার ভিতরে মিশে গেছে বেলেডোনা, তখন মানে বেলেডোনাটা তখন সূক্ষ্ম হয়ে গেছে। এইটাকে ইংরেজিতে বলা হয়, আধুনিক ভাষায় বলা হয় পার্টিকেল ফর্মে নিয়ে যাওয়া হয়েছে। এইবার এই পার্টিকেল ফর্মের থেকে যেটা আসলো সেইটাকে আমি কি করলাম, আমি আবার ওটা ভিজালাম, ওইটার ভিতরে একটা আরএস দিলাম, আরএস দিয়ে ওই দানাটা দিয়ে ওই পাউডারটাকে, বা ওই যে আমাদের মিল্ক সুগার, এই মিল্ক সুগারটা নিয়ে কি করলাম, ওইটা আবার কিছু আরএস দিয়ে, মানে 1 গ্রেন দিলাম, দিয়ে ওখানে আবার 100 গ্রেন 99 গ্রেন হচ্ছে আমি ডিস্টিল আরএস দিলাম। আরএস দিয়ে এটারে কি করলাম, আমি আবার একটা কিছু বানায় সেইখান থেকে আবার আমি ওই যে দানাগুলো মানে গ্লোবিউলস গুলো ভিজালাম,
ওইখান থেকে 1 ফোঁটা নিয়ে আমি 500টা গ্লুকোজ ভিজালাম। ভিজানোর পরে কি হলো, আমার ফার্স্ট পটেন্সির 0 পাওয়ার। এই 0 পাওয়ার দিয়ে এইবার হচ্ছে যে ওইখানে আমি একটা দানা নিলাম, 10 নম্বর দানা নিলাম, নিয়ে সেখান থেকে আমি 1 ফোঁটা ডিস্টিল ওয়াটার দিলাম, দিয়ে দানাটা ভালো করে ভিজাই নিলাম, নিয়ে এবার 99 ফোঁটা আমি হচ্ছে আরএস দিলাম, দিয়ে এইটার এবার 100 বার ঝাঁকালাম। 100 বার যখন ঝাঁকালাম তখন এইটা আমার হয়ে গেল 0/1। তার মানে কি, তার মানে এই শক্তিকৃত তখন 0/1 শক্তি হলো। এখন 0/1 যখন শক্তি হলো, তখন শক্তি করার জন্য আমি প্রথমে কি করছি, ক্ষুদ্র করছি, তারপরে শক্তিকৃত করছি। এই ক্ষুদ্র শক্তিকৃত মানে ভেষজকে যখন ক্ষুদ্র করা হয় এবং শক্তিকৃত করা হয় তখন 0/1, তার মানে ওই শক্তির ভিতরে রয়েছে কি, সেটা হচ্ছে ওই জায়গায় আমার পার্টিকেল ফর্মে আছে এবং অ্যাক্সেলারেশন অর্থাৎ ঝাঁকির মাধ্যমে তার ভিতরে শক্তিকৃত করা হয়েছে। এইবার এই 0/1টা যখন হলো, এটা পটেন্সি, 0/1 হচ্ছে একটা পটেন্সি। এইবার আমি এটা প্রয়োগ করবো কি, তখন মাত্রা প্রয়োগ করার জন্য কি করলাম, ওই যে আমার একটা ওই 0/1 যে পটেন্সি হলো, ওই 0/1 এর থেকে আমি কি করলাম, আমি 500টা দানা আরেক জায়গায় নিলাম, আরেকটা গ্লোবিস 500 গ্লোবিস নিলাম, যেটা আপনার 10 নম্বরের, ওর ভিতরে আমি 1 ফোঁটা দিলাম। এই যে 99 ফোঁটা আরএস এবং 1 ফোঁটা ডিস্টিল ওয়াটার, সেই সাথে একটা দানা, এইটার দিয়ে যে যা হলো, ওর থেকে 1 ফোঁটা নিয়ে আমি ওখানে দিলাম। 1 ফোঁটা দেওয়ার পরে তখন এটা 500 ভাগে ভাগ হলো, আরো 500 ভাগে ভাগ হয়ে গেলে ওইখান থেকে একটা দানা নিলাম। একটা দানা নিয়ে সেই দানাটা আমি কি করলাম, ওই জায়গায় যে 100 দানা, ওইটা হলো ক্ষুদ্র মাত্রা, ওইখান থেকে একটা দানা নিয়ে আমি সরাসরি রোগীর মুখে দিয়ে দিছি। তার মানে আমি ক্ষুদ্র মাত্রায় আমি ওষুধটা দিলাম, এটা সূক্ষ্ম মাত্রায় দিলাম না, আমি ক্ষুদ্র মাত্রায় তার একটা দানা দিয়ে দিলাম। কিন্তু না, হ্যানিম্যান স্যার কি বলছেন যে তুমি ক্ষুদ্র এবং সূক্ষ্ম মাত্রায় দাও। তার মানে ওই দানাটা আবার আমি কি করলাম, আপনার 450 ml পানির ভিতরে এই দানাটা দিলাম, দিয়ে ওইটা আবার 10টা বা 5টা বা 6টা ঝাঁকি দিলাম, দিয়ে সেইখান থেকে আমি 1 কর্ক খাওয়ালাম। এইবার হয়ে গেল সূক্ষ্ম, ওই ক্ষুদ্র দানাটা এবার সূক্ষ্ম হয়ে গেল। আশা করা যায় সবাই বুঝছেন এবার। এবং স্যার এগুলো তো আসলে মানে আমরা ছাত্র তো মানে আমাদের মনে মানে না যে এই এত ক্ষুদ্র মাত্রা এটা কি কোনো কার্যকারিতা থাকে কিনা, এটা একটা সন্দেহ মানে ভিতরে কেমন দিন রয়ে যায়। এটা কি ল্যাবের মধ্যে কি এটা কোনো মানে এই যে এনার্জিটা কি পাওয়া যায়, যে এটা যে কাজ করবে, এটার যে এনার্জি এটা কি পাওয়া যায়, দেখা যায়? বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় নন্দিনী আপা ফোন করছে, হ্যান্ড রেজ করছেন, কথা বলবেন। আচ্ছা, আমি এই জায়গায় আমি একটু সাহায্য করি ভাই, এই জায়গায় আমি একটু সাহায্য করি। দেখুন, মাকড়সার জাল তো দেখছেন সকলেই। জি স্যার। এখন এটা দরিদ্র মানুষ, তারা কি করে, কেটে টেটে গেলে এই মাকড়সার জাল লাগাই দেয় ভালো হওয়ার জন্য, এবং সেই ঘা কেটে যাওয়াটা ভালো হয়ে যায়। আবার যারা অনেক বিত্তশালী, অর্থ পয়সা আছে, তারা মাকড়সার জাল যদি ঘরের মধ্যেও থাকে, তারপরে মনে করে যে সেপটিস হবে, ঠিক তার সেপটিস হয়। এখানে কি লাগে যে এই একই মাকড়সার জাল একজনের অ্যান্টিসেপটিক, একজনের সেপটিক। বিষয়টা হলো আপনার মাইন্ড, রোগ কিন্তু মাইন্ড থেকেই শুরু হয়, যার ফলে আপনার ওষুধ মাইন্ড পর্যায়ে নিয়ে যেতে হবে, ওষুধটাকে মাইন্ড পর্যায়ে হতে হবে। হ্যাঁ, সেই মাইন্ড পর্যায়ের ওষুধকে যদি আপনি ডাক্তার হয়ে বিশ্বাস না করতে পারেন, তাহলে আপনার রোগীতেও কিন্তু কাজ করবে না। আপনার ঠিক আছে, এর আবার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে স্যার, এর একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। না, চিকিৎসা ক্ষেত্রে তো বিশ্বাসটা গ্রহণযোগ্য না, সায়েন্টিফিক ব্যাখ্যায় আসতে হবে। চিকিৎসা ক্ষেত্রে বিশ্বাসটা গ্রহণযোগ্য না, সায়েন্টিফিক ব্যাখ্যায় আসতে হবে। সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আপনারা রিসেন্টলি আসলে হ্যানিম্যান স্যারের অনেক কথাই তো বিশ্বাসযোগ্য ছিল না বলেই আমাদের মডার্ন সায়েন্স হ্যানিম্যান স্যারকে গ্রহণ করেন। এটা তো সহজ কথা, কারণ আপনি আপনার প্রচলিত বিজ্ঞান দিয়ে আপনি হ্যানিম্যান স্যারকে 100% প্রমাণ করতে পারেননি, বা হ্যানিম্যান স্যারও নিজেকেও প্রমাণ করতে পারেনি, বা হ্যানিম্যান স্যার বুঝছেন, আমি বুঝিনি তাই পারিনি। আমি যখন বুঝিনি
তখন আমরা হ্যানিম্যান স্যারকে বলছি যে এটা সায়েন্টিফিক না। এটাও অনেকটা হয়েছে, কিন্তু আসলে হ্যানিম্যান স্যার 250 বছর যাওয়ার পরে হ্যানিম্যান স্যারের এই বিষয়গুলোই এখন কিন্তু ধাপে 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 নানা কায়দায় নানা নামে গবেষণা হয়েছে, এবং সেই গবেষণার কাছে যদি যান তাহলে দেখবেন আপনার এর সত্যতা পাওয়া যায়। হ্যানিম্যান স্যারের এই সত্যতা আজকে কিন্তু অনেকগুলো সত্যতা উন্মোচিত হয়েছে। রিসেন্টলি আপনারা বাটারফ্লাই ইফেক্ট এইটা সম্পর্কে কি কেউ কিছু শুনেছেন কিনা আমি জানি না। বাটারফ্লাই ইফেক্টটা কি? সেটা হচ্ছে যে একজন গবেষক বলতেছেন যে বন বাজারে যে একটা প্রজাপতি যে মানে ঝাপটা নাড়তেছে, ওই ঝাপটার কারণে যে প্রকৃতির পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন এক সময় একটা সাগরে সাইক্লোন তৈরি করে দিতে পারে, টর্নেডো তৈরি করে দিতে পারে। বিশ্বাসযোগ্য ওমর ভাই? ওমর ভাই, এটা কি বিশ্বাসযোগ্য কথা বলেন? স্যার, কিন্তু এইটা এখন মডার্ন সায়েন্সে এটা বিশ্বাসযোগ্য, সে প্রমাণ করে দিছে তাত্ত্বিক ভাবে এবং বিশেষ ভাবে প্রমাণ করছে। আপনারা বাটারফ্লাই ইফেক্ট সম্পর্কে যদি গবেষণা পড়েন তখন বলতেছে প্রকৃতিতে সামান্য একটা উদ্দীপনা একটা বৃহত্তর উদ্দীপনা তৈরি করতে পারে। হ্যানিম্যান স্যার সেই কথাটাই বলছিলেন যে আমার এই সূক্ষ্ম একটা ওষুধ, শক্তিকৃত একটা সূক্ষ্ম ওষুধ, একটা সামান্য একটা ঝাপটা ওর শরীরে দিচ্ছে, কিন্তু এই ঝাপটায় তার মহাপ্রলয়ঙ্কারী একটা টর্নেডো করে তার শরীর থেকে সমস্ত রোগ বাধাইকে বিদায় করে দিতে পারে। এই কথাটা 250 বছর আগে কেউ বিশ্বাস করেনি। এইটা একটা কথা হলো নাকি? এটা আসলে কি একটা উদ্ভট কথা। এতে কোনো বিজ্ঞান নাই, এটা বিজ্ঞান কোনো সমর্থন করে না। কিন্তু আজকে যখন বাটারফ্লাই ইফেক্টের কথা বলা হচ্ছে, তখন কিন্তু একটা বাটারফ্লাই আর একটা জঙ্গলে একটা প্রজাপতি সে ঝাপটাচ্ছে, অনবরত হাত পা ঝাপটাচ্ছে, তাতে যে প্রকৃতির পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তন কালে কালে যে সেই সাগরে যে আপনার বিশাল একটা ঘটনা ঘটাই দেবে, একটা টর্নেডো ঘটাই দেবে, বিশ্বাস হয়নি। একটা প্রমাণ মানে উদাহরণ হ্যানিম্যান স্যারের আমলেই ঋষিরা দিয়েছিলেন। আপনি নিজেও দেখতে পারেন যে আপনি একটা পুকুরে যে একটা ঢিল মারেন, এই ঢিলটা যখন মারবেন তখন দেখবেন যে প্রথম জায়গাটা কিন্তু কম ঢেউ হয়, কম জায়গায় ঢেউ হয়, কিন্তু এই ঢেউটা যেতে যেতে যত দূর যায় তত কিন্তু ঢেউ প্রসারিত হয়। ঢিল তো মারছিলেন ছোট্ট একটা, ওই সময় ঢেউ হয়েছিল ছোট্ট, কিন্তু যত দূরে যাচ্ছে তত ঢেউ বড় হচ্ছে, তত ঢেউ বড় হচ্ছে। দিস ইজ কল বাটারফ্লাই ইফেক্ট। আপনি বাটারফ্লাই ইফেক্ট না বুঝলে, আপনি যেমন আপনার মনে মানে না, আমাদের বিজ্ঞানীদেরও মনে মানেনি। বিজ্ঞানীদেরও মনে মানেনি দেখেই আপনার এখনো পর্যন্ত আমাদের হ্যানিম্যান স্যারকে 100% গ্রহণ করেনি মডার্ন সায়েন্স। আমাদের গোলাম সরোয়ার ভাই যেটা বললেন যে আসলে হাইপোথিসিস দিলে হবে না, সায়েন্স দিয়ে বুঝতে হবে। আসলে সায়েন্স দিয়ে 100% আপনি অর্গানকে বুঝাতে পারবে না, সায়েন্স 100% আপনার আছে যে হ্যানিম্যান স্যারকে বুঝাতে পারবে না। হ্যানিম্যান স্যার যতটুকু বলছেন তার আংশিক, যেটা কখনোই গ্রহণযোগ্য ছিল না, সেটা কিন্তু এখন হয়েছে। যেমন বলতো যে ওর ভিতরে ওটা প্লাসিবো, ওর ভিতরে কিছুই নাই, কিন্তু ন্যানো টেকনোলজি আসার পরে বলতেছে না ওখানে ন্যানো পার্টিকেল পাওয়া গেছে। 30 পর্যন্ত ওষুধে ন্যানো পার্টিকেল থাকে, তারপরে যে পার্টিকেল চলে যাও দেখতে পারে। আমি অনেক আগে একটা কথা বলছিলাম, যদি এটা একটা ধর্মীয় ব্যাখ্যা, ইসলাম ধর্মে বলা হয় যে 7 আসমান, আমাদের জমিনের উপরে 7টা আসমান আছে। তো এখন ঘটনা যেটা সেটা হচ্ছে যে আমাদের বিজ্ঞানীরা রকেট টকেট দিয়ে নানা রকম বাহন টাহন দিয়ে অনেক দূর গেছে, কিন্তু আসমানের খোঁজ পায় নাই, কোনো আসমানের খোঁজ পায় নাই। ফলে আপনাদের সায়েন্টিস্টরা বলে দেয়ার হ্যাজ নো স্কাই, এখানে কোনো স্কাই বলে কিছু নেই, আকাশ বলে কিছু নেই। ঠিক আছে, দেয়ার হ্যাজ নো স্কাই, এখানে আকাশ বলে কিচ্ছু নেই। তো আমাদের এখানে ইমদাদুল্লাহ হুজুর, মাওলানা ইমদাদুল্লাহ সাহেব, সম্ভবত উনি আমাদের হচ্ছে যে লক্ষ্মীপুরের দিকে বাড়ি হবে ওনার, উনি মারা গেছেন, মস্ত বড় একটা আলেম ছিলেন, ভালো ওয়াজ করতেন। তো উনি এক সময় যশোরে আসছিলেন একটা ওয়াজ মাহফিলে, তা আমার কয়েকজন বন্ধুরা আমরা একসাথে গেছিলাম সে ওয়াজ শুনতে।
তো ওনার একটা ওয়াজ আজও পর্যন্ত আমার মাথায় গেঁথে আছে। উনি বলতেছিলেন যে বিজ্ঞানীরা বলে, ইসলাম বলে যে 7 আসমান, আর বিজ্ঞানীরা বলে দেয়ার ইজ নো স্কাই, এখানে কোনো স্কাই নেই, আসমানই নেই, এটা ভুয়া কথা। তো তখন উনি একটা গল্প দিলেন, গল্প দিয়ে বললেন যে এক মহিলা মারা যাচ্ছে, তার একটা পুত্র সন্তান আছে, পুত্র সন্তানটাও ছোট, বেশি বড় হয়নি, কিন্তু মৃত্যুকালে অনেকে বলে না যে আমি ছেলের বউর মুখ দেখে যাব, ওই মহিলা বায়না করেছে যে আমি ছেলের বউর মুখ দেখে যাবো, বৌমার মুখ দেখে যাবো। তো যাক ওনারা একটা বিয়ে করাই দিচ্ছে, তা বিয়ে করাইছে যা, তো ছেলে যেমন ছোট, বিয়েও করাইছে ছোট একটা মেয়ের সাথে, ঠিক আছে, এবং মেয়েটা ওই যে আমাদের প্রচলিত ভাষায় বলে বাউন্ডি, মানে একদম 1-1.5 হাত উঁচু হয় আর কি। এখন সে আসছে, সে তারে বউ করে নিয়ে আসছে, ছেলের সাথে তো মানানসই করে আনতে হবে। রমেশ স্যার আপনাকে সময় দেবো, অসুবিধা নেই, মানায় আনতে হবে। তা মানায় আনার জন্য তখন কি করছে যে ওকে আপনার ওই বউ করে আনছে। এখন ওই মহিলা রাত্রেবেলায় বলতেছে হঠাৎ তার পানি পিপাসা লাগছে, বলছে বৌমা 1 গ্লাস পানি খাওয়া। তো বৌমা চলে গেছে, নতুন শাশুড়ি পানি খাতে বলছে, ও যে পাশের রুমে কলস আছে, কলসের থেকে পানি ঢেলে আনতে গেছে, কিন্তু গেছে তো গেছে, আর আসে না। অনেকক্ষণ পরে শাশুড়ি বলছে, আরে বৌমা কি হলো, তোমার কাছে কখন পানি খেতে চাইলাম, তুমি আসতেছো না। তখন বলতেছে, মা এটা সর্বনাশ হয়ে গেছে। কাছে কি? কাছে আমার নাক ফুল তো কলসে পড়ে গেছে। তখন নাক ফুল কলসে পড়ে গেছে, কি আছে, তলায় পড়ে আছে। তো বলতেছে, মা সেটাই তো সর্বনাশ। কাছে কেন? কাছে যে এত করে হাত ঢুকাচ্ছি, কিন্তু এই কলসের কোনো তলাই নেই, এই কলসের কোনো তলাই নেই, আমার তলায় কি করে পড়ে থাকে। ঠিক আছে, তার মানে আসলে ওই ছোট্ট বউর যে হাত ওই তলা পর্যন্ত পৌঁছাচ্ছে না, সেইটা না বলে বলতেছে এই কলসের কোনো তলাই নেই। ব্যাপারটা এরকম যে আমরা হোমিওপ্যাথির অনেক ব্যাখ্যা আমাদের মডার্ন সায়েন্স বোঝেনি, আমরা অনেক সময় বুঝতে চাই না, এই জন্য বলে এর কোনো সায়েন্টিফিক ভিত্তিই নেই। ঠিক আছে, কিন্তু আরো 200 বছর যাক, তখন হোমিওপ্যাথি ছাড়া কিছু থাকবে না পৃথিবীতে। আসাবউদ্দিন স্যার নাকি এই যে পাশে প্রথম রমিজউদ্দিন স্যার, আপনি রমিজুল্লাহ স্যার, আপনি হ্যান্ড রেজ করছেন, বলেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? আসসালাম স্যার। স্যার আজকের এই পিএইচডি ক্লাসটা আসলে খুব সুন্দর এবং প্রাণবন্ত হয়েছে, এবং এখানে স্যার অনেক কিছু ফুটে উঠছে। কিন্তু স্যার একটা কথা, আজকে বর্তমানে আমরা বুঝা অনেক সহজ স্যার। স্যার এক পরমাণুর এই বোমা লইয়া স্যার সারা পৃথিবীতে যুদ্ধ করতে আছে, এটা যেন কেউ না মারে। এক পরমাণু বোমা যদি বিশ্ব শেষ করে দিতে পারে, তাহলে আমাদের ক্ষুদ্র কণিকা কেন কাজ করবে না স্যার? শক্তি যাবে কোথায়? স্যার আমাদের শক্তি যে আল্লাহর মধ্যে আছে, ওষুধের মধ্যে, এটা স্যার এই পরমাণু বোমায় প্রমাণ করে দিছে। বিজ্ঞানীরা বুঝুক আর না বুঝুক, মডার্ন স্যার বুঝুক আর না বুঝুক স্যার। না ঠিক আছে, আপনি খুব ভালো একটা উদাহরণ দিলেন। এটা তো ধরেন আপনার ওই হিরোশিমা নাগাসাকিতে ফুটছিল থেকে বোঝা গেছে এটা ক্ষতি করতে পারে। হিরোশিমা নাগাসাকিতে না ফুটাইতো তাহলে বুঝতো না, তাও বিশ্বাস করতো না। কিন্তু হিরোশিমা নাগাসাকিতে ফুটছে তো এই জন্য বুঝছে। আচ্ছা আমি একটা উদাহরণ দিই, এটা হচ্ছে যে আপনাদের কেউ একজন যদি আরেকজনের আপনার সামনে একটা লোক রয়েছে, বলতেছেন যে এক চর মেরে তোর মুখ লাল করে দেবো, আপনি চর মারার আগে তার মুখ লাল হয়ে যায় না? হ্যাঁ জি স্যার, হ্যাঁ রাগে লাল হয়ে যায় স্যার, মতে তো ছবি পরিবর্তন হয়। কিসে পরিবর্তন করে? আপনার কথায় পরিবর্তন করে। জি স্যার। দিব্যি ভালো সুস্থ মানুষ, হঠাৎ একটা ফোন আসলো, এসে বললো যে আপনার স্ত্রী স্ট্রোক করে মারা গেছে, ওই মানুষের কি অবস্থা হবে বলেন? ওই মানুষটা স্ট্রোকের কাছাকাছি স্যার চলে যাবে না? তার মানে এটা তো কিছুই না, এটা কথা শুনছে মাত্র। জি স্যার, কথার পরিবর্তন। আব্দুল আলিম সাহেব, আপনি হ্যান্ড রেজ করছেন। স্যার আমি যে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে রমিজউদ্দিন স্যারই বলে ফেলছেন। তো স্যার আমি ওইটাই বলতে চাচ্ছি, কেউ যদি স্যার আপনার ক্ষুদ্র বিষয়গুলোকে জানতে চায় যে হোমিওপ্যাথি কত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, তার উচিত হচ্ছে পারমাণবিক আনুমানবিক যে বিষয়গুলো ইউটিউবে রয়েছে সেটা একটু ভালো করে দেখলে তার মধ্যে বিষয়টা আত্মস্থ হবে। পাশাপাশি স্যার আমি আরেকটা বিষয় বলতে চাই, ডিএইচএমএস কোর্সে স্যার প্রথম বছরে
স্যার এই বিষয় সম্পর্কে পড়ানো হয় স্যার। তো স্যার যারা এই ডিএসএমএস করছেন এবং নিয়মিত প্রথম বছরে ক্লাস করেছেন, আমার মনে হয় তাদের কাছে এটা পড়তে হয়ে গেছে স্যার। স্যার আমি এই বলে আমি স্যার আমি আপনাদের বলি, ঘটনা হচ্ছে এবার এক সেমিনারে আমাদের অনেক গুণী একজন মানুষ, অনেক গুণী মানুষ এবং অনেক জানা বোঝা মানুষ, আমি নামটা এখন বলছি না, যারা সেমিনারে ছিলেন আমার এই কথা শুনলেই তারা নামটা বুঝে ফেলবে, আমি নামটা হাইড করেই বলি। তিনি অ্যাডমিশন মেডিসিন নিয়ে বলতেছেন যে 1/2 লিটার পানিতে আপনার যদি সন্দেহ হয় যে কোন দানায় লাগছে ওষুধ কোন দানায় লাগেনি, দুটো জায়গায় 3টে দেন। আপনার যদি সন্দেহ হয় দুটো জায়গায় 3টে দেন। উনি বলছেন, আমি মঞ্চে থেকে তাকে কিছু বলিনি, কিন্তু আমার কথা হচ্ছে আমি নিজের অভিজ্ঞতা যেটা, সেটা হচ্ছে যে 1 গ্রাম গ্লোবিউলস সেখানে 1 ফোঁটা ওষুধ দেওয়া হয়েছে। কোনটায় লাগছে কোনটায় লাগেনি বলা তো মুশকিল, কিন্তু আমি একজন রুগীরে ওই যখন ওষুধ বানাই দিতে গেছি তো 2টা দানা পড়ে গেছে, দুটো দানা কি হয়েছে, এখন 2টা দানা হয়েছে এবং তার ওইটারে আবার 3 ভাগের 1 ভাগ একটা ডোজ করে খাইছে, হাই রে হাই তার বৃদ্ধি হয়ে গেছে। ঠিক আছে, আমি একটার জায়গায় 2টা দানা ও কি হবে, কিন্তু হাই রে হাই বৃদ্ধি হয়ে গেছে। আবার আর একটা রোগী হচ্ছে তার হার্টের প্রবলেম ছিল, তা ও জীবনে হোমিওপ্যাথি ওষুধ খায় নাই, আমার কাছে আসতে এসে তো ওর সামনে ওষুধ বানাচ্ছি, তো বানানোর সময় ওই ওই মানে 1/2 লিটার থেকে একটু পানি কমায়নি, ওখানে একটা 10 নম্বরের গ্লোভেজ দিচ্ছে। 10 নম্বরের গ্লোভেজ দিলে তখন ও বলতেছে যে উনি আমার সিনিয়র বড় ভাই, তার কাছে আজব এটা কি দিলে, তাই বললাম এটা অ্যাটম দিলাম। হ্যাঁ, তার কাছে অ্যাটম মানে, তাই বললাম যে ওইটাই ওষুধ, তো অতটুকু ওষুধ, বললাম যে অতটুকু ওষুধ। তার কাছে তো তুমি অ্যাটম বলছো কেন, আমার বিশাল শক্তি। ঠিক আছে, দাও আমার, এখন ওই জায়গায় আমি থেকে 1 কর খাওয়াই দিলাম, 10টা ঝাঁকি দিয়ে 1 কর খাওয়াই দিলাম। খাওয়াই ঘন্টা খানিক পরে আমার সেই সিনিয়র বড় ভাইয়ের স্ত্রী ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কি শিগগিরই হসপিটালে আসেন। কেন? আপনার ভাই হচ্ছে যে করোনারিতে ভর্তি হয়েছে, তার ওই হার্ট অ্যাটাক করা সারা ওই 1 ডোজে। ঠিক আছে, এইটা হচ্ছে কি যে মনের বুঝ, মন মানে না এই বলে কোনো কথা নাই হোমিওপ্যাথিতে, কোনো কথা নাই। আপনাকে যা বলছে সেটাই করেন, তাতেই রেজাল্ট হবে।